আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দুর্নীতিবাদ ছাড়া নেতা বানাতে পারে না বিএনপি, জনসভায় প্রধানমন্ত্রী। তুলনা চলে না আওয়ামী লীগের সঙ্গে। নিয়োগ টেন্ডার বাণিজ্যে জড়িয়ে পড়ছেন উপাচার্য শিক্ষকেরাও, সমাবর্তনের রাষ্ট্রপতি। চলছে শিক্ষা বহির্ভূত কাজ। বিএনপির পদযাত্রায় 4 জেলায় সংঘর্ষে আহত 14, আটক 49 জন। সারা দেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। ডলার সংকটে এখনো জরুরি ঋণপত্র খুলতে পারছে না ব্যবসায়ীরা। উৎপাদন খরচ বাড়ায় মূল্যস্ফীতির শঙ্কা। চীনের দেয়া শান্তি প্রস্তাবকে অবাস্তব বলছে কিয়েভ। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিভক্ত G20 সদস্যরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতির দায়ে দণ্ডিতদের ছাড়া নেতা বানাতে পারে না বিএনপি। গঠনতন্ত্র মানে না দলটি। তাদের সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে। প্রায় 4 বছর পর নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী। সকালে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সমাবেশ স্থলে যান তিনি। শুরুতেই 5টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও 43টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে জনসভা মঞ্চ থেকে নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন আওয়ামী লীগের সভাপতি। নিজ বক্তব্যে বিএনপি শাসনামলের প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী। মন্তব্য করেন, দুঃশাসন, দুর্নীতি ও সন্ত্রাস, জঙ্গিবাদে দুর্বিষহ হয়ে উঠেছিল জনজীবন। একটা ঘনবসতিপূর্ণ দেশ, নানা রকমের দুর্যোগ, কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো ওই বিএনপি আমাদের অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড, এই নানা কারণে, তার উপর আসলে করোনা ভাইরাসের অতিমারির কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে। কিন্তু বাংলাদেশে এখনো আমরা আমাদের অর্থনীতির গতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। এ সময় আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা নিয়ে কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা। 10টা অস্ত্র মামলা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত, তারা সেই দলের নেতা। নিজেরা নিজের দলের গঠনতন্ত্র মানে না, নিয়ম মানে না, আইন মানে না, তো সেই দলের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। যারা ওই দুই বড় দল বলবেন তারা ভুল করেন। সমাবেশ থেকে গোপালগঞ্জ, কোটালীপাড়া সহ দেশের সব অনাবাদি জমিতে ফসল ফলানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশব্যাপী জেলা সফর কর্মসূচির এ পর্যায়ে মধুমতি বিধৌত গোপালগঞ্জে নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিলেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগামী নির্বাচনেও নৌকার পক্ষে চাইলেন অকুণ্ঠ সমর্থন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকেরাও নিয়োগ ও টেন্ডার বাণিজ্যে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ সমাবর্তনে যোগ দিয়ে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আইন না মেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বহির্ভূত কাজ চলছে। কালো গাউনে ঘুচে গেছে সিনিয়র জুনিয়রের ভেদাভেদ। বহুদিন পর দেখা উল্লসিত মুহূর্তগুলো তাই স্মৃতি হিসেবে ধরে রাখতে চাইছে সবাই। 1970 সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ সমাবর্তনে পুরো ক্যাম্পাসেই এমন দৃশ্য।
শনিবার বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের আনুষ্ঠানিকতায় যোগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 7 বছর পর সমাবর্তনে যোগ দিয়ে মূল সনদপত্র গ্রহণ করেন স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী প্রায় 15,000 শিক্ষার্থী। তাদের মধ্যে 16 জনকে স্বর্ণপদক তুলে দেন রাষ্ট্রপতি। সমাবর্তনে রাষ্ট্রপতি মানসম্পন্ন শিক্ষার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আইনের অপব্যবহার করে একটা শ্রেণী নিজেদের সুযোগ সুবিধা ও আখের গুছাতে বেশি ব্যস্ত থাকেন। ক্ষমতা ধরে রাখতে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের ব্যবহার করতেও কুণ্ঠাবোধ করেন না। দখলবাজি, চাঁদাবাজির কারণে ছাত্র রাজনীতির সম্মানহানি হচ্ছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। আমি শিক্ষক শিক্ষার্থীদের দলীয় রেজুল ভিত্তির ঊর্ধ্বে উঠে রাজনীতি করার আহ্বান জানাই। পড়াশোনার জায়গাটা ঠিক রেখে তারপরে রাজনীতি। কোনোভাবে লেখাপড়ার ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না। লিখিত বক্তব্যের বাইরেও স্বভাবসুলভ ভঙ্গিতে কথা বলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আর আরেকটা কথা বলে নেই, আমার কিন্তু মনে হয় এটাই আমার শেষ সমাবর্তন, কারণ আমার আয়ু শেষ। আর 2 মাস আছি, এর মধ্যে সমাবর্তন আর কোনো যাইতে পারবো বা হবে কি খুব সময় আশা নাই। এখান থেকেই বোধহয় ইউনিভার্সিটির সমাবর্তনের বিদায় হয়তো বা আমার চিরকালের জন্য হয়ে যাবে। এর আগে সমাবর্তন বক্তা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান জানান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি জামায়াতে নৈরাজ্যের প্রতিবাদ এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। দুপুরে লক্ষ্মীপুরে শহরের উত্তর তেমুহানি এলাকায় সমাবেশ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নাটোরে বেলা 11:30টার দিকে শহরের কানাইখালী এলাকায় শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপির কাছে নিরাপদ নয় জনগণ। পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শান্তি সমাবেশের মিছিল বের হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের পায়তারা করছে বিএনপি। ঠাকুরগাঁওয়ের শান্তি সমাবেশে দলের নেতারা বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে বিএনপি। এছাড়াও নীলফামারী, সিলেট সহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। যারা চেয়েছিল আমাদের এই দেশ আবার একটি পাকিস্তান নামক কোনো একটি অশুভ রাষ্ট্রের অংশীদার হবে, তারাই কিন্তু অগ্নি সন্ত্রাসী রাজনীতি নৈরাজ্যের রাজনীতি সুপ্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রামের নামে অপরাজনীতি করছে। বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপণ্যের দাম কমানো ও সরকারের পদত্যাগ সহ 10 দাবিতে সব জেলায় পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপি। গাজীপুর, কুষ্টিয়া, বাগেরহাট ও ঝালকাঠিতে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে 14 জন, আটক হয়েছে 49 জন। পদযাত্রার আগে নাটোর বিএনপি কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও 10 দফা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সব জেলায় পদযাত্রা করে বিএনপি। বরিশাল সদর রোডে বিএনপির কার্যালয়ে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। পদযাত্রার সময় গাজীপুর, কুষ্টিয়া, বাগেরহাট ও ঝালকাঠিতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় অন্তত 49 জনকে আটক করা হয়। সংঘর্ষে আহত হন কমপক্ষে 14 জন। এদিকে নাটোরে পদযাত্রার আগে বিএনপির কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। পদযাত্রায় নেতারা বলেন, ভোটের অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকার যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলছে। ঠাকুরগাঁও ও নারায়ণগঞ্জে কেন্দ্রীয় নেতারা বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আজকে মূল্য নির্ধারণ করতে হবে, কিন্তু এটা করতে সরকার ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি তো এই সরকারের কোনো দায় দায়িত্ব নাই। কি আছে? নাই কেন জানেন? কারণ এই সরকার তো ভোটে নির্বাচিত সরকার নয়। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ অন্যান্য জেলায়ও পদযাত্রা করে বিএনপি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া দুটো দুর্নীতি মামলায় আসামি। সেই মামলার একটি বিচারিক আদালতে 7 বছর ও অপরটি হাইকোর্টে আপিল শুনানি শেষে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। আবেদনে বলা হয়েছিল, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার জীবন বিপন্ন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মানবিক কারণে তাকে মুক্তি দিয়েছেন। তবে সেখানে তিনি রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত ছিল না বলেও জানান মন্ত্রী। দুটা মামলায় যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত, তিনি সংবিধানের 66 অনুচ্ছেদ দ্বারা নির্বাচন করতে বারিত, তার মানে তিনি নির্বাচন করতে পারবেন না। দেশ ও সরকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সফলতা তুলে ধরারও আহ্বান জানান তিনি। শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে এক আলোচনার সভায় এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থসামাজিক খাতসহ সব সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে তা তুলে ধরতে হবে প্রবাসীদের। পাশাপাশি দেশ ও সরকার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। প্রবাসীদের বৈধ পথে দেশে টাকা পাঠানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় করোনা মোকাবিলায় প্রবাসীদের ভূমিকার প্রশংসাও করেন এ কে আব্দুল মোমেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে অবাধ নির্বাচন সম্ভব নয় তা বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই গত নির্বাচনগুলোতে প্রমাণ করেছে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার চাইলেই আনা সম্ভব নয়, কারণ এটা সংবিধানে নেই। বিকেলে ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। ফোরামের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন চান তারা। পর্যায়ক্রমে কথা বলবেন সবার সঙ্গে। তাদের মতে নির্বাচন কমিশনই পারে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে তার দল। নির্বাচনটা সংবিধান অনুযায়ী এই সরকার থাকবে, অন্তর্বর্তী সরকার থাকবে। আমরা যেই থাকুক, ইলেকশন যদি ফেয়ার করতে চায়, যে সরকারই থাকবে, তারা যদি চায় এবং সত্যিকারভাবে মন থেকে নির্বাচন কমিশনকে সহায়তা করে, তা অবশ্যই ফেয়ার হবে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা সদস্যদের। সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সামরিক সচিব ও 3 বাহিনীর প্রধান। এ সময় আওয়ামী লীগ নেতাদের দাবি, সরকার উৎখাতের সেই ষড়যন্ত্রে সম্পর্ক আছে খালেদা জিয়ার। তবে বিএনপি বলছে, সেনাবাহিনীর মনোবল ভাঙতেই চালানো হয় সেই হত্যাকাণ্ড। মনোনী সামরিক কবরস্থানে সমাহিত পিলখানায় হত্যাকাণ্ডে প্রাণ দেয়া ব্যক্তিরা দিনের শুরুতেই সেখানে শ্রদ্ধা জানাতে আসেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবদের পরে একে একে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনী প্রধান ও বিজিবির মহাপরিচালক। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নীরবে দাঁড়িয়ে তারা স্মরণ করেন দেশের গর্বিত সন্তানদের। লেটস সে আন্ডার রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাস্টিস, যেই জুডিশিয়াল এনকোয়ারি কমিশনটা বেসিক্যালি বলবে যে এটা তদন্ত করে দেখবে যে এর পেছনে পর্দার আড়ালে কে ছিল। এখন এতই হতাশ হয়ে গেছি যে এখন শুধু মনে মনে বলি যে মানুষের বিচার যদি না পাই, আল্লাহ তাআলার বিচার যেন পাই। 25শে ফেব্রুয়ারি যেন শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, সরকার উৎখাতে বিডিআর বিদ্রোহের নামে চালানো হয়েছিল এই হত্যাকাণ্ড, আর একে সার্বভৌমত্বের উপর আঘাত বলছে বিএনপি। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্যই একটা গভীর ষড়যন্ত্র অংশ হিসেবেই এই ঘটনা ঘটেছিল বলে অনেকে মনে করেন। ওই ঘটনার দিনকে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার তার আচরণ, তার গতিবিধি ছিল সন্দেহজনক। আমি মনে করি যে সবচেয়ে দায়িত্বহীন একটি কমেন্ট। ওনারা মূল সমস্যা না গিয়ে সবসময় আপনারা অন্যদিকে যেতে চান, কারণ এই ঘটনাগুলো তারা সেইভাবে সমাধান করতে পারেন। এটা একটা চক্রান্ত ছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, আমাদের গর্বিত সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেওয়ার জন্য। বেশিরভাগ শহীদ পরিবারের ধারণা যে বিচার প্রক্রিয়াটি এবং তদন্ত প্রক্রিয়াটির মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা নেই। পিলখানা ট্র্যাজেডির হত্যা মামলার বিচার আপিল বিভাগে শুনানির জন্য থাকলেও সাক্ষ্য গ্রহণেই আটকে আছে বিস্ফোরক মামলা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ডলার সংকটের কারণে এখনও জরুরি ঋণপত্র বা এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। এছাড়া জ্বালানির দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। এই অবস্থায় মূল্যস্ফীতির শঙ্কা করছে ব্যবসায়ীদের সংগঠন এমসিসিআই। জ্বালানি খাতে আরও কিছুদিন সহনীয় পর্যায়ে ভর্তুকি দেওয়ার দাবি তাদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গত বছর থেকে দেশে তীব্র ডলার সংকট দেখা দেয়। বাধ্য হয়ে রিজার্ভ থেকে আমদানি ব্যয় মিটাচ্ছে সরকার। এর মধ্যেই বেড়েছে জ্বালানির দাম। শনিবার এমসিসিআই এর আলোচনায় উঠে আসে বর্তমান নানান সংকটের কথা। জরুরি মুহূর্তে ঋণপত্র বা এলসি খুলতে পারছে না অভিযোগ করে সংগঠনটির সভাপতি বলেন, ব্যাংকগুলো এখনও প্রয়োজনীয় ডলার দিতে পারছে না, তাই কাঁচামাল আমদানিতে এলসি খোলায় অনেক সময় লাগছে। এখন ব্যাংক ইমিডিয়েটলি এলসি করতে পারছে না। ওনাদেরকে সেইভাবে করে মেকশিওর করতে হচ্ছে যে ওনার ইকুইভ্যালেন্ট ডলারটা আছে কিনা, সেই ডলারটার উপরে বেসিস করে কিন্তু লেটার অফ ক্রেডিটটা খোলা হচ্ছে। অর্থাৎ এটা আমাকে বলতেই হচ্ছে যে লেটার অফ ক্রেডিট খোলার জন্য সময় লাগছে। এমসিসিআইয়ের সভাপতি আরও জানান, জ্বালানিতে ভর্তুকি তুলে নেয়ায় চাপে পড়েছেন ব্যবসায়ীরা। উৎপাদন খরচ বেড়ে কমে যাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা। ইনডেফিনিট টাইমের জন্য না, যেহেতু আমরা একটা আনইউজুয়াল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, ডুয়েল এফেক্টের মধ্যে দিয়ে যাচ্ছি, সেজন্য বলেছিলাম যে এই সময়টাতে কি কোনোভাবে একটু আমাদেরকে সহনীয় পর্যায়ে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। সভায় জানানো হয়, আইএমএফ এর ঋণের পাশাপাশি বিশ্বব্যাংকের আইডিএ তহবিল, রপ্তানি ও প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী হলে লেনদেনে ভারসাম্যহীনতা কেটে যাবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রযুক্তি খাতে বিপুল সম্ভাবনার আশ্বাস দিয়ে কোরিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শোকেস কোরিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন জানান, গেল অর্থ বছরে দক্ষিণ কোরিয়ায় রপ্তানি কম হলেও আমদানি হয়েছে $1 বিলিয়ন বেশি। 2 দিনে শোকেস কোরিয়াতে অংশ নিয়েছে 40টির বেশি প্রতিষ্ঠান। ম্যানমেড ফাইবার, ইলেকট্রনিক্স ও কসমেটিক্স পণ্যের পসরা সাজিয়েছে ব্যবসায়ীরা। নতুন পণ্য ও প্রযুক্তির ধারণা দিতে এই আয়োজন। ওই জায়গাটা থেকেই বেশি ফোকাস করছি যে ম্যানমেড ফাইবারটা যদি আমরা ওয়ান স্টপ ভার্টিক্যালি সাপ্লাই সলিউশনগুলো দিতে পারি। এই বিউটি স্কুলটার মাধ্যমে একটা মেয়ে কিংবা ছেলে সে হচ্ছে অথেন্টিকভাবে একজন বিউটিশিয়ান হিসেবে রূপান্তরিত হতে পারবে। নতুন কোনো প্রোডাক্ট আছে নাকি দেখার জন্য, যেটা আমরা হোলসেল ইম্পোর্ট করতে পারি অথবা বাংলাদেশে তৈরি করতে পারি। উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন বলেন, গত অর্থবছরে দক্ষিণ কোরিয়াতে $.40 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। বিপরীতে আমদানি হয়েছে $1 বিলিয়ন বেশি পণ্য। এই আয়োজনের মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন তিনি। দেশের অর্থনীতির প্রসার ঘটছে এবং তরুণ জনশক্তি কাজে যুক্ত হচ্ছে, ফলে অভ্যন্তরীণ বাজার বাড়ছে। বিশ্বের 9ম বৃহত্তম বাজার হতে যাচ্ছে এটি। এর সাথে কোরিয়ার বিনিয়োগ বাড়লে আরও জোরদার হবে বাণিজ্য সম্পর্ক। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, দেশে তৈরি পোশাক খাতে নন কটন ফাইবার ব্যবহার হচ্ছে মাত্র 20%, অথচ বিশ্বে ব্যবহার হয় 80%। তাই এখানে বিনিয়োগের সুযোগ রয়েছে। এ খাতে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেশে এখন অনেক ধরনের সফটওয়্যার তৈরি হচ্ছে, প্রযুক্তি খাতে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে। সুতরাং এ খাতে বিনিয়োগের সুযোগ আছে। স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক বছরে বিনিয়োগ সহ $350 কোটি বাণিজ্য হয়েছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত লি জাংকুন। শোকেস কোরিয়া চলবে রোববারও। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2023 সালে বাংলাদেশের জিডিপি বা মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি হতে পারে 5.7%। এছাড়া মূল্যস্ফীতির গড় হার হতে পারে 7.3%। যুক্তরাজ্যের সাময়িকী দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এই সমীক্ষা থেকে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে আরও বলা হয়েছে, 2023 সালে মূল্যস্ফীতির কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে জ্বালানি ও সারের স্বল্পতার কারণে প্রবৃদ্ধি হোঁচট খাবে, কিন্তু অবকাঠামো খাতে সরকারের বিনিয়োগের কারণে তা কিছুটা প্রশমিত হবে। এছাড়া উন্নত ও বড় অর্থনীতির দেশগুলো সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বইমেলার শেষ ছুটির দিনে শিশু প্রহরে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশু কিশোররা। সিসিমপুরের পরিবেশনা আর বইয়ের রাজ্যে সময় কাটে তাদের। তবে উচ্ছ্বাসের পাশাপাশি ছিল আক্ষেপও, শিশুতোষ অনেক বইই মেলায় না পাওয়ায়। সকাল 11টায় বইমেলার ফটক খোলার সাথে সাথেই শিশুদের কলরব। বাবা মায়ের হাত ধরে মেলায় প্রবেশ ক্ষুদে দর্শনার্থীদের। আমার নাম টুকটুকি, বই পড়তে ভালোবাসি। ছুটির দিনে শিশু চত্বর জমে ওঠে কচিকাচাদের উচ্ছ্বাসে। সিসিমপুরের হালুম, ইকরি আর শিপুর সাথে আনন্দে মেতে ওঠে বইমেলার শেষ শিশু প্রহরে। তাই তো আমি সারাটা দিন মাছ খাই, এতে কি যে মজা লাগে, তাই ইচ্ছে মতো আমি হাবুস হুবুস খাই। সিসিমপুর দেখেছি, ইকরি দেখেছি, শিকু দেখেছি, হালুম দেখেছি, টুকটুকি দেখেছি। এখন অনেক বই কিনবো। হালুম, টুকটুকি, শিকু, ইকরি। কি করেছো ওদের সাথে? মজা করেছি। এক স্টল থেকে অন্য স্টলে খুদে পাঠকরা খুঁজে নেয় গল্প, কবিতা, কমিক সহ পছন্দের সব বই। আমি সিন্ডিরেলার বই কিনবো এবং ওই বইটা আমি আরো আগে পড়েছি, ওইটা অনেক মজা লাগে। সিন্ডিরেলার গল্পের বই পড়ি। আমি খুঁজছি বিজ্ঞান বই। নাগরিক ব্যস্ততার মাঝে আনন্দমুখর সময়ের পাশাপাশি শিশুদের হাতে বই তুলে দিতে পেরে স্বস্তি অভিভাবকদের। তবে শিশুতোষ অনেক বই মেলায় পাওয়া যাচ্ছে না বলে রয়েছে আক্ষেপ। বাচ্চারা গল্পের বই খুঁজছে বেশি, ওই গল্পের বই অলরেডি আমি একটা নিয়ে নিয়েছি বাচ্চার জন্য। ভূতের বইগুলো আছে কিন্তু বাচ্চা তো ওগুলো চাচ্ছে না। বাচ্চা চাচ্ছে আপনার মানে বিজ্ঞান সম্বন্ধে, সায়েন্সের গুলা মানে বানাবে কিভাবে, রোবট বানাবে কিভাবে, এগুলো চাচ্ছিল। এটা আসলে আমি পাচ্ছি না। মেলায় শিশু কর্নারে বইয়ের স্টল ৭১টি। তাদের পছন্দের শীর্ষে ভূতের গল্প, চাহিদা রয়েছে সায়েন্স ফিকশন, কমিক সহ ছবি আঁকার বইয়ের। আমাদের এখানে বিভিন্ন ধরনের বই আছে, যেমন সায়েন্স ফিকশন, রূপকথার, ভূতের। বেশিরভাগ ভূতের বইগুলো আমাদের বেশি বিক্রি হচ্ছে। ছোটরা যে ধরনের গল্প পছন্দ করে, আবার হচ্ছে ভূতের গল্পের বই বিক্রি হচ্ছে। আবার ছোটদের কিছু আর্টের বই আছে, বাচ্চারা রং করতে পছন্দ করে, ওই রং করার বইগুলো বিক্রি হচ্ছে। এবারের বইমেলার শেষ ছুটির দিনে শিশু কিশোরদের পাশাপাশি বড়দের সমাগমও ছিল চোখে পড়ার মতো। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। টাইগার স্পিনার ও মিরপুরের উইকেট বিবেচনার প্রস্তুতি ইংল্যান্ডের। দুদিনের অনুশীলন শেষে বিশ্রামে তামিমরা। শেখ কামাল যুব গেমসের দ্বিতীয় আসর শুরু হচ্ছে কাল। আর্মি স্টেডিয়ামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। টানা দুদিন প্রস্তুতি ম্যাচ খেলে একদিন বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজের দলে থাকারা হোটেলে উঠে রুমবন্দি থেকেছেন। সিরিজের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাল দুই অধিনায়ক তামিম ও বাটলার গণমাধ্যমের মুখোমুখি হবেন। এদিকে দলের সবার সাথে আলোচনা সারলেও সাকিবের অপেক্ষায় রয়েছেন হাথুরু সিংহে। কাল দেশে ফিরবেন টাইগার আইকন। হাতে আছে 3 দিন। মাঠ উইকেট তৈরিতে তৎপর গামিনী। টানা 2 দিন ম্যাচ খেলে একদিনের বিশ্রামে বাংলাদেশ দল। তাতে মিরপুরে ম্যাচ ভেন্যু আর একাডেমিতে 3 লায়ন্সের রাজত্ব। জাতীয় দলে তারকাদের ফিটনেস ও ফর্ম দেখে নেয়ার কাজ শেষ, যেখানে পাইপলাইনও যাচাই করেছেন হাথুরু সিংহে। এখন সব মনোযোগ ইংল্যান্ড সিরিজকে ঘিরে। মুশফিক মাহমুদুল্লাহ, তামিম, লিটন, হৃদয়রা ব্যাটিং নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা আরও বাড়িয়েছেন। প্রস্তুতি ম্যাচের ধকল কাটিয়ে উঠতে একদিনের বিশ্রাম পেয়েছেন তামিম, শান্তরা। ম্যাচের আগে 2 দিন টানা অনুশীলন করবে দল, মাঝে একদিন ঐচ্ছিক অনুশীলন। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড শক্তিশালী দল, তাতে কারো সন্দেহ নেই। তবে তাদের প্রথম দিনের অনুশীলনে স্পষ্ট হয়েছে স্পিন ভীতি। মঈন, বাটলাররা চেষ্টা করেছেন স্লো, লো ও স্পিনিং বলের সাথে মানিয়ে নিতে। উইকেটের পেছনেও বাটলার সময় কাটিয়েছেন দীর্ঘক্ষণ। এই ভয়টাই কাজে লাগাতে চাইবেন টাইগার মাস্টার মাইন্ড। তাইজুল, সাকিব, মিরাজদের উপর দেবেন গুরু দায়িত্ব, যেটা করেই প্রথম মেয়াদে সফল হয়েছিলেন হাথুরু। দলের সবার সাথে আলোচনা হলেও সাকিবের সাথে বসা হয়নি হাথুরুর। রোববার দেশে ফেরার কথা রয়েছে টাইগার অলরাউন্ডারের। তারপরে ব্যাটিং অর্ডার আর দলে তার ভূমিকা হয়তো বুঝিয়ে দেবেন লঙ্কান কোচ। ভারত সিরিজে 3 ও 4 নম্বরে ব্যাট করেছেন। টি-20তে আরও অনিয়মিত সাকিবের ব্যাটিং অর্ডার। 3 বার বাংলাদেশ সফর করেছে ইংল্যান্ড দল। 2003 ও 2010 সালে ওয়ানডে ও টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। 2016 সালে অবশ্য একটা টেস্ট ও একটা ওয়ানডে জিতেছিল সাকিব, তাসকিনরা।
মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে ইংল্যান্ডের প্রথম দিনের অনুশীলনে ব্যাটাররা ছিলেন আক্রমণাত্মক। নেটে স্পিন বোলারের আধিক্য রেখে অনুশীলন করে তারা। আর নিজেদের শক্তির জায়গায় পেস বোলারদের নিয়েও আলাদা প্র্যাকটিস হয়েছে। অনুশীলনের মাঝে মিরপুরের উইকেটেও চোখ ছিল ইংলিশ ম্যানেজমেন্টের। প্রথম দিনের অনুশীলনে এসে ইংলিশদের আগ্রহ মিরপুরের উইকেট নিয়ে। ওয়ার্ম আপের ফাঁকে অতিথি ক্রিকেটারদের আনাগোনা 22 গজের আশেপাশে। মিরপুরের মূল মাঠে চলল ওয়ার্ম আপ সেশন। ক্রিকেটের দর্শন বদলে দিয়ে ইংলিশরা সব ফরম্যাটে এখন হাই ইন্টেন্সিটি ব্যাটিং করে। অনুশীলনে বাটলারের দল সেটাই করল। আপাতত বলগুলো নেটে আটকে গেলেও ম্যাচের দিন সেগুলোর গন্তব্য হবে গ্যালারিতে। নেটে স্পিনারের আধিক্য চেয়ে নিয়েছে ইংলিশ ম্যানেজমেন্ট। সাফল্য পেতে সামলাতে হবে টাইগার স্পিনার, সে কারণেই এমন উদ্যোগ। সাকিব, মিরাজ, তাইজুলদের পরের প্রজন্ম কতটা তৈরি সেটাও বোঝার সুযোগ এই নেট সেশন। টাইগারদের মূল শক্তি স্পিনার হলেও ইংল্যান্ড তার উল্টো। উড, আর্চার, কারেন টপলিরা গতির ঝড় তুলতে বিখ্যাত। মিরপুরের উইকেটে সেটা কতটা কার্যকর হবে সে প্রশ্ন গতি দিয়ে উড়িয়ে দিতে চায় ইংলিশ পেসাররা। টাইগার টপ অর্ডারকে নিতে হবে গতির চ্যালেঞ্জ। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া। জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। রোববার কেপটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা নাকি সাউথ আফ্রিকার প্রথম? রোববার নারী টি-20 বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুদেশ। সেখানে রেকর্ড অজিদের পক্ষে, আর স্বাগতিক হবার সুবিধা প্রোটিয়াদের। শ্রীলঙ্কার কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু সাউথ আফ্রিকার। সেই দলটাই এখন ফাইনালে। সেমিতে তীব্র লড়াইয়ের পর তারা 6 রানে হারায় শক্তিশালী ইংল্যান্ডকে। দারুণ লড়াই হয় প্রথম সেমিতেও। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে 5 রানে হারে ভারত। আসরের এক ম্যাচও হারেনি ম্যাগ ল্যানিংয়ের দল। আগের 7 বিশ্বকাপের 5টি ট্রফি আছে তাদের শোকেজে। প্রথম আসর ছাড়া সবগুলো ফাইনালেই ছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। ফলে ফাইনালে ফেভারিট যে তারা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই প্রথম ফাইনালের স্বাদ নেবে সাউথ আফ্রিকা। নিজেদের দর্শকের সামনে শিরোপা জেতাটা হবে বিশেষ কিছু, যেখানে ছেলেদের দল আজ পর্যন্ত জিতেনি কোনো বিশ্বকাপ। ছেলেদের আগে বিশ্বকাপ জেতার সুযোগ হবে সুনে লুসের দলে। কেপটাউনে শিরোপার লড়াই শুরু রোববার সন্ধ্যা 7টায়। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে দ্বিতীয় যুব গেমস। রানওয়ে স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের আসরে মশাল বহন করবেন স্প্রিন্টার ইমরানুর রহমান ও কারাতেকা মারজান আক্তার। 24টি ডিসিপ্লিনে প্রায় 60,000 ক্রীড়াবিদ অংশ নেবে। এবারের আসরে চলবে 1 মার্চ পর্যন্ত। বয়সভিত্তিক টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর যুব গেমস। জেলা ও বিভাগীয় পর্যায়ের বাছাই পর্ব শেষে দ্বিতীয়বারের মতো চূড়ান্ত পর্বটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। রোববার আর্মি স্টেডিয়ামে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল বৃহস্পতিবার গোপালগঞ্জে যুব গেমসের মশাল প্রজ্বালন করেন বিওএ মহাসচিব ও সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। টুঙ্গিপাড়া থেকে সেই মশাল অলিম্পিক ভবনে গ্রহণ করেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। 2018 সালে প্রথম আয়োজনের পর করোনা মহামারীতে 2020 ও 22-এ সম্ভব হয়নি আয়োজন। এবছর হচ্ছে দ্বিতীয় আসর। 24টি ডিসিপ্লিনে 60,000 ক্রীড়াবিদ অংশ নেবে এবারের আসরে। উদ্বোধনের একদিন আগেই শুরু হলো যুব গেমসের আসর। দাবা ও ভলিবলে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। বয়সভিত্তিক এই আসরে ঢাকার মতো জেলা শহরগুলোতেও সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন খেলোয়াড়রা। এই পরিবেশটা মেনটেন করতে পারলে, যদি মানে অন্য জায়গায় যেগুলো জায়গায় খেলা হয় সেগুলো জায়গাতে যদি এরকম পরিবেশ মেনটেন করতে পারে তাহলে অবভিয়াসলি দাবা আগে। অনেক ভালোই এনজয় করতেছি, কিন্তু একটু সমস্যা ছিল, তারপরও জিতে গিয়েছিলাম। আসলে জেতাটাই আসল কথা না, সকলে মিলে আমরা এখানে অংশগ্রহণ করছি, এখানে আমরা জিততে পারবো প্র্যাকটিসের মাধ্যমে। ভলিবলে দৃষ্টিকটু চিত্র। একদল যুব গেমসের জার্সি পরে মাঠে নামলেও আরেক দলের জার্সিতে নেই কোনো নাম্বার কিংবা গেমসের লোগো। তবে সময় স্বল্পতার কারণেই ঠিক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলা দলটি। আমাদের জার্সির জন্য আমাদের জেলার যে বিভাগীয় যে সেক্রেটারি সাহেব আছেন ময়মনসিংহের, উনি দিয়েছেন ঠিকই, কিন্তু তারা সাপ্লাই দিতে ভুল করছে। কি বলবো, পাইছি, মোটামুটি পাইছি।
বাট যা পাইছি তাই। এবার আসরের নামকরণ করা হয়েছে শেখ কামালের নামে। ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চলবে এই আয়োজন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় আজ আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বি শুরু বাংলাদেশ সময় রাত 11:30টায়। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের তাই জয় ভিন্ন কিছু ভাবছে না আনচেলত্তির দল। অন্যদিকে 4-এ থাকা আতলেতিকো মাদ্রিদ রিয়ালের বিপক্ষে সবশেষ লড়াই হেরেছিল, তাই প্রতিশোধ নিতে মরিয়া দলটি। জিতলে টেবিলের 3-এ উঠে আসবে সিমিওনের শিষ্যরা। ডার্বি ম্যাচ দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। অ্যাটলেটিকোর বিপক্ষে খেলা আমরা সবসময় উপভোগ করি। আমার কাছ থেকে সিমিওনের নতুন কিছু শেখার নেই। আমরা দুজনই ফুটবলটা খুব ভালোবাসি। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন একটি প্রসঙ্গ। কুকুর ও মানুষের বন্ধুত্বের নানা গল্প ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। সহজে পোষ মানা আর প্রভুভক্ত স্বভাবের কারণে কুকুর পোষার প্রবণতা দিন দিন বাড়ছে। মানুষের আচরণে কুকুর যে প্রতিক্রিয়া দেখায় তা নিয়ে জানালেন বিজ্ঞানীরা। সম্প্রতি রয়্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, কুকুর মানুষের উদ্দেশ্য বুঝতে পারে। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মাদক নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। এমন অভিযোগে স্থানীয় মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে স্থানীয়রা। শুক্রবার কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন নির্মাণ শ্রমিক রায়হান। শনিবার সকালে দেলদুয়ার উপজেলার ঘাততলা এলাকার একটি খেতে পাওয়া যায় তার মরদেহ। খাওয়া দাওয়া করে টাঙ্গাইল গেছে সারাদিন কাজ করছে, রাত হয়ে গেছে, রাত 10-11টা বাজে গেছে, বাড়িতে আর আসে নাই। সকালে আমি শুনলাম যে ওই সাইডে পাত্রালে ওই সাইডে একজন লোক মাইরা ছিছে, পরে দেখি আমার স্বামী। স্থানীয়দের অভিযোগ, ঘাততলার বাসিন্দা মর্জিনা বেগম ও তার 2 ছেলে রশিদ ও স্বাধীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তার বাড়ির পাশের খেতেই মিলেছে রায়হানের মরদেহ। মাদক সংক্রান্ত বিরোধে রায়হানকে হত্যা করা হয়েছে সন্দেহে মর্জিনার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এলাকার পোলাবান নষ্ট করতেছে, অত্র এলাকার পোলাবান আসে আইসা নেশা টেশা নেয়, দেখি তো আমরা। এই মহিলা বলে গাঁদা টাদা বিক্রি করতো, ওই ছেলেটা এখানে আসছিল, তার ছেলেরা বলে গাঁদা বলে মারছে, আমি এটা শুনছি খালি। মাইরা এই যে জনগণ খেপা ধরে যে বাড়ি করে আগুন দিয়েছে। মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মাদক সেবন নিয়ে কথা কাটাকাটির জের ধরে রায়হানকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। লাশের শ্রোতাহল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করেছি, বাদী এজাহার দিলে মামলা নেব, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি স্বজন ও এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ির মানিকছড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ পাহাড়ের মগপাটির 5 সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে কাঞ্চননগর বটতলায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনা সদস্যরা। এ সময় কাঞ্চননগর এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে 4টি মর্টার শেল, একটি AK-47, একটি চায়না পিস্তল সহ 67 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ভারতীয় মুদ্রা ও মাইন তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেনা সদস্যরা। আটককৃত 5 জনের নাম জানা যায়নি এখনো। তাদের ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ইউরোপ আমেরিকার মতো উন্নত মানের গৃহকর্মী সেবা ও কারিগরি খাতের জন্য দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নিয়েছে দেশীয় প্রতিষ্ঠান পার্ল ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট PIM। এ লক্ষ্যে শনিবার বিকেলে রাজধানীর বনানীতে সমঝোতা চুক্তি সই করেছে মালয়েশিয়ার প্রতিষ্ঠান DP বিচ ইন্টার্নশিপ হসপিটালিটি। চুক্তি অনুযায়ী দেশে HSC স্নাতক বা স্নাতকোত্তর মানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা PIM থেকে ফ্রন্ট অফিস, হাউসকিপিং, F&B, শেফ অথবা ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারের মতো কারিগরি পদগুলোতে প্রশিক্ষণ নিতে পারবেন। এরপর তারা মালয়েশিয়ায় ইন্টার্নশিপ করবেন। PIM এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জানান, DP বিচ ইন্টার্নশিপ হসপিটালিটির দেয়া সনদ নিয়ে তারা যে কোনো দেশে চাকরি পাবেন।
আমরা এক্সিস্টিং যে এখন আমাদের হোটেল আছে এখানেই আমরা ট্রেনিংটা শুরু করব। এর পরবর্তীতে আমাদের এটার জন্য আলাদা একটা ইনস্টিটিউশন আমরা করব এবং যেখানে ভিতরে অল ফ্যাসিলিটি অ্যাজ লাইক এস এখানে একটা এই হসপিটাল রিলেটেড সব ফ্যাসিলিটিগুলো আমরা রেখে তারপরে আমরা পরবর্তীতে আরও বড় আকারে আমরা প্ল্যান করছি। ধর্মনিরপেক্ষ, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ করার লক্ষ্যে সম্প্রীতি বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। বাঙালি হাজার বছর ধরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে ছিল জানিয়ে বক্তারা জানান, প্রয়োজন হলে আবারও প্রমাণ করা হবে জনগণ সম্প্রীতির পক্ষে আছে। এ নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় ও জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন। চীনের দেয়া শান্তি প্রস্তাবের সমালোচনা করেছে ইউক্রেন। রুশ আগ্রাসনের বর্ষপূর্তির একদিন পর শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পডোলিয়াক বলেন, বেইজিংয়ের শান্তি প্রস্তাব অবাস্তব। একই সাথে তিনি আরও বলেন, যে দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ও যুদ্ধে হারবে তার উপর বাজি ধরতে পারে না। এদিকে দুই দেশের এই সংঘাতকে কিভাবে বর্ণনা করা হবে তা নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি G20 সদস্য দেশগুলো। এতে সদস্য দেশগুলোর অর্থ বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের বৈঠক কোনো যৌথ বিবৃতি ছাড়াই শেষ হতে পারে বলে আশঙ্কা প্রতিনিধিদের। যদিও G20-র অন্যতম সদস্য রাশিয়া তার এই কর্মকাণ্ডকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে আসছে। এমনকি আয়োজক দেশ ভারতও একে যুদ্ধ না বলতে চাপ দিচ্ছে বলে জানিয়েছেন G20-র কর্মকর্তারা। তুরস্কে আবারও ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে মধ্য আনাতোলিয়া অঞ্চলের নিগদে প্রদেশে 5.3 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর গভীরতা ছিল 7 কিলোমিটার। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 6 ফেব্রুয়ারি ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে প্রাণ গেছে 44,218 জনের। জাতিসংঘের হিসাবে তুরস্কে ক্ষতিগ্রস্তের সংখ্যা 2 কোটি মানুষ, আর সিরিয়ায় এই সংখ্যা 88 লাখ। সরকারি হিসাবে তুরস্কে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 20 লাখের কাছাকাছি। 15 লাখ মানুষের জন্য বাসস্থান নির্মাণ শুরু করেছে দেশটি। 1 বছরে শহর পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। 6 ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্কে পুরোপুরি ধ্বংস বা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। গুণী 3 লেখককে সম্মানিত করল IFIC ব্যাংক। শনিবার রাজধানীর পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পুরস্কার তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় শিল্প সাহিত্যে ব্যাংকের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। IFIC ব্যাংক সৃজনশীল ও মননশীল সাহিত্যে সহযাত্রী এই স্লোগান নিয়ে 2011 সাল থেকে দিচ্ছে সাহিত্য পুরস্কার। বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক লেখকদের সাহিত্যকর্মকে উৎসাহ ও স্বীকৃতি দিতে এ পুরস্কারের এবার 12তম আসর। দুধ গল্প গ্রন্থের জন্য 2020 সালের সেরা লেখকের পুরস্কার পান মশিউল আলম। 2021 সালের জন্য পুরস্কার পান গবেষক আমিনুল ইসলাম। নজরুল সঙ্গীত বাণীর বৈভব গ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পান। এছাড়া উজানবাসী সাহিত্যের জন্য পুরস্কৃত হন সাহিত্যিক সকৃত নোমান। আমি আনন্দিত, অনেক ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। IFIC ব্যাংকে অনেক ধন্যবাদ। 1 যুগ ধরে প্রতি বছর লেখক ও সাহিত্যিকদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এ আয়োজন সব মহলে সমাদৃত বলে জানান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এই পুরস্কার সম্পর্কে কিভাবে হন উনিও বলেন না বা বলতে চান না বা জানেন না, আমিও সেটা জানি না। এই যে পুরস্কারটা হয়, যে সত্যিকারের গুণী মানুষরা যে পুরস্কৃত হয়, এটা বাংলাদেশে খুব কঠিন ব্যাপার হয়ে গেছে আজকাল। দেশের চিত্রশিল্পীদের মতো কবি সাহিত্যিকরাও একসময় আন্তর্জাতিক সম্মাননা পাবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমি আশা করি যে আমাদের লেখকরাও যারা আছেন, আমাদের কবিরা যারা আছেন, আমরাও কিন্তু একদিন ইনশাআল্লাহ খুব শীঘ্রই কিন্তু আমরাও কিন্তু ঠিক যেরকম আমাদের আর্টিস্টরা এই আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন, আমরাও কিন্তু আমাদের লেখকরাও কিন্তু এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। আর্থিক বিবেচনায় দেশের সাহিত্য অঙ্গনে IFIC ব্যাংকের এ সম্মাননা সবচেয়ে বড়। পুরস্কৃত প্রত্যেক লেখককে 5 লাখ টাকা ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুকুরের সাথে মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস বহু পুরনো। মানুষের নানা আচরণে তারা যে প্রতিক্রিয়া দেখায় তা বুঝে কিংবা না বুঝে করে।
এবার সেই প্রশ্নের উত্তর জানালেন বিজ্ঞানীরা। সম্প্রতি রয়্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে কুকুররা মানুষের উদ্দেশ্য বুঝতে পারে। কুকুর ও মানুষের বন্ধুত্বের নানা গল্প ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। সহজেই পোষ মানা আর প্রভুভক্ত স্বভাবের কারণে গৃহপালিত প্রাণী হিসেবে দিন দিন কুকুর পোষার প্রবণতা বাড়ছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বসবাসকারী অনেক মানুষ এখন কুকুর পোষেন। কুকুররা সহজেই মানুষের কথা বা আচরণ বুঝতে পারে বলেই মনে করেন তারা। আমি মনে করি কিছু কুকুর খুবই সংবেদনশীল হয়। আমার পোষা কুকুরের মধ্যে এক বা দুইটি ছিল যাদের সাথে কথা বলে আমার মনে হতো যেন আমি মানুষের সাথেই কথা বলছি। আমার কথা অমান্য করলে মাঝে মাঝে আমি ওকে বকা দিই, কিন্তু এতে সে কখনোই রেগে যায় না, কারণ ও জানে আমি তার কোনো ক্ষতি করব না। কুকুরদের মানুষকে বোঝার দক্ষতা যাচাইয়ে বিভিন্ন প্রজাতির 96টি কুকুরের উপর পরীক্ষা চালান অস্ট্রিয়ার ভিয়েনার ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি মেডিসিনের একদল গবেষক। একটি কক্ষে 8টি ক্যামেরা লাগিয়ে কুকুরদের আচরণ পর্যবেক্ষণ করেন তারা। এতে দেখা গেছে প্রাণীগুলো বিভিন্ন পরিস্থিতিতে মানুষের ভিন্ন উদ্দেশ্য বুঝতে সক্ষম। মানুষের আচরণ দেখে তাদের উদ্দেশ্য বুঝে কুকুররা নিজেদের লেজ ভিন্নভাবে নাড়ায়। 3D ট্র্যাকিং ডেটা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা কুকুরদের সেসব আচরণ ও প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। কুকুরের সাথে মানুষের যোগাযোগকে আরও দৃঢ় করতে এই গবেষণা সহায়ক হবে বলে আশাবাদী গবেষকরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।